गुड मॉर्निंग स्टूडेंट, वेलकम टू गुरुकुल स्टाडी सेंटर। तो स्टूडेंट, आज আমি যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে আসবো, আজ খুব গর্বের দিন, খুশির দিন আমাদের। কারণ আবার যে রিক্রুটমেন্ট হতে চলেছে কেএমসি এসএই 2022। তো কেন বলবো, গত যে কেএমসি 19-20 যে কেএমসি ছিল, এক্সাম ছিল, সেখানে আমাদের গুরুকুল থেকেই শুধুমাত্র গুরুকুল থেকেই প্রায় 10 জন স্টুডেন্ট আমাদের সাকসেস পেয়েছে এবং তারা এখন সুনামের সাথে জব করছে। তো স্টুডেন্ট, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা দেখতে পারো আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল, তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর ওইখানেই আমাদের কিন্তু ওই পুরো 9 জনের একদম ভিডিও দেওয়া রয়েছে এবং পার্সোনালভাবেও আমরা সাক্ষাৎকার নিয়েছি, সেই সব স্টুডেন্টের সাক্ষাৎকারও তোমরা দেখতে পাবে। তো স্টুডেন্ট, এখন আমি যেটা বলবো, যারা একদম নতুন স্টুডেন্ট এবং যারা পুরনো স্টুডেন্ট দুজনদের ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ একটা আজকে ভিডিও আমরা নিয়ে এসেছি। পুরনোদের ক্ষেত্রে যারা টার্গেট করে আগাচ্ছ যে কেএমসি আমাকে পেতে হবে বা আমাকে অনেকটা সামনাসামনি যেতে হবে, তো তাদের জন্য বলবো আমাদের বিশেষজ্ঞ স্যারের আলোচনা আছে। এবং তার আগে আমি যেটা বলছি, যারা একদম নতুন তারা একটু কিন্তু মন দিয়ে শুনে নেবে। তো স্টুডেন্ট, কেএমসি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়, সেই রিক্রুটমেন্ট 2022-এ আবার নতুন করে রিক্রুটমেন্টের অ্যাড হয়েছে। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে ফেলেছ আশা করব। তো স্টুডেন্ট, এখানে টেকনিক্যাল পুরো কোর টেকনিক্যাল এক্সাম, যে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল যারা যারা আছো, যাদের কোর টেকনিক্যাল এক্সাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, সেখানে 3টে এক্সাম কোর টেকনিক্যালের হয়। এক হচ্ছে পিএসসি, 2 কেএমসি, 3 কেএমডিএ। তো এই রিক্রুটমেন্টগুলো পরপর হয়। যারা কোর প্রিপারেশন নিচ্ছ, কোর টেকনিক্যাল করছো, তাদের জন্য বলবো কেএমসি কিন্তু খুব একটা ভাইটাল জায়গা। কীরকম না, এখানে 100টা টেকনিক্যাল কোশ্চেন হয়। সে প্রত্যেকটা 100টা কোশ্চেনের জন্য 2 নম্বর, অর্থাৎ 100 × 2 200 নম্বরের এক্সাম, অর্থাৎ 100টা কোশ্চেন থাকবে কোর টেকনিক্যাল পরীক্ষা। আর কি, এই রিটেন কোয়ালিফাই করলে তারপর 40 নম্বরের ইন্টারভিউ হয়। তো স্টুডেন্ট, এইখানে আমি একটা বলবো তোমাদের, গত যারা আমাদের এখান থেকে পেয়েছে, দেখবে প্রত্যেকের নাম দেওয়া আছে আমাদের ভিডিওতে, তোমরা সেটা দেখে নিতে পারো। সেখানে আমাদের ইন্টারভিউ আমরা এখানে করাই। পিএসসি, কেএমসি, কেএমডিএ ছাড়াও বিভিন্ন পরীক্ষার ইন্টারভিউ আমরা আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার সেসব স্যারেরা আসেন, তারাই কিন্তু এখানে ইন্টারভিউ করান। তো সেই ইন্টারভিউ কিন্তু দেখা গেছে হুবহু কোশ্চেন আমরা কমন দিয়েছি। তো যাক, আমরা এখন বলবো যে এই ইন্টারভিউ 40 নম্বরের হয়। তো তারপর মেরিট লিস্ট অনুযায়ী নাম হয়। তো স্টুডেন্ট, এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি না, কেএমসিতে কিন্তু নেগেটিভ মার্কিংটা একটা ভাইটাল। কি নেগেটিভ মার্কিং? যেমন একটা তোমার ঠিক উত্তরের জন্য 2 নম্বর তুমি পাবে, কিন্তু একটা ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়। অর্থাৎ একটা ভুল করলে তোমার, রাইট করলে 2 আর নেগেটিভ করলে 1, অর্থাৎ একটা ভুল উত্তরের জন্য তোমাকে 3 নম্বর মাইনাস হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল। জেনারেল যারা স্টুডেন্ট আছো, যারা স্টুডেন্ট আছো, তাদের 80%-এর উপরে কিন্তু মার্ক সেখানে করতে হবে। সেটা কিন্তু খুব একটা যে খুব ভাইটাল ব্যাপার তা নয়। গুরুকুল স্টাডি সেন্টারের আপডেট স্টাডি মেটেরিয়াল এবং কোশ্চেনের যে ব্রাঞ্চ আমাদের আছে, প্রায় 7-8 হাজারের যে ব্রাঞ্চ আমাদের আছে, সেই ব্রাঞ্চ থেকে কোশ্চেন কিন্তু দেখা গেছে প্রায় 80-90% হুবহু কমন আছে। তো যাক, সেই কথা আমরা প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্ট যারা পেয়েছে তাদের মুখ থেকেই তোমরা শুনতে পাবে। আজকে আমাদের যে বিষয় আছে, আজকে আমাদের তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কেএমসি কোশ্চেন পুরো, সেই কোশ্চেনে আলোচনা করবেন আমাদের বিশেষজ্ঞ স্যারেরা, যারা যারা আমাদের কেএমসি মেকানিক্যাল সেকশনে যেসব স্যারেরা আছেন, তারা পরপর এটা আলোচনা করবেন। আজকে একজন স্যারকে আমরা নিয়ে এসেছি, বিশেষজ্ঞ স্যার, অভিজ্ঞ স্যার, এবং তোমরা সেই আলোচনা শোনো মন দিয়ে এবং সেগুলো নোট করে নাও খাতায়। খুব গুরুত্বপূর্ণ, একদম পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো স্টুডেন্ট, যারা একদম নতুন তাদের বলবো আমরা গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ এইরকম ভিডিও আমরা পরপর দেবো। আর অবশ্যই আমরা কিন্তু যারা 2019-20 কেএমসিতে যারা সাকসেস পেয়েছে তাদের ভিডিও কিন্তু আমরা পরপর দেবো। তো স্টুডেন্ট, এখন তাহলে আমি বলে দিলাম কেএমসি রিক্রুটমেন্টের কীরকম প্রসেস। যারা নতুন আছো তারাও পড়াশোনা শুরু করো। বিশেষ করে বেসিক্যালি দেখা গেছে তোমাদের এই 17-18টা সাবজেক্ট, একদম এই সাবজেক্ট থেকে কি ধরনের প্রশ্ন পড়ে। আর আমাদের এখানে
বিষয় আছে, যারা একটু পুরনো স্টুডেন্ট বা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের জন্য আমাদের কিন্তু আলাদা রকম একটা ব্যাচ হয় এবং নতুনদের জন্য আলাদা। তো যারা কেএমসিকে টার্গেট করছো তারা আমাদের নম্বরে ফোন করতে পারো। এখানকার যে স্টাডি মেটেরিয়াল এবং এখানকার যে কোশ্চেন ব্রাঞ্চ, এখানকার যে মক টেস্ট তারা কিন্তু দিতে পারো। আর যারা অনলি মক টেস্ট দিতে চাও তারাও কিন্তু ফোন করতে পারো। সেক্ষেত্রে আমাদের কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীর মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে, তাহলে কিন্তু মক টেস্টও তারা দিতে পারবে। তো স্টুডেন্ট, আজকে আমি পরবর্তী যে আমাদের স্যার আসছেন তার বিশেষজ্ঞ স্যার, ওনার একদম পুরো যেসব কোশ্চেনগুলো আলোচনা করছে উনি পরপর আমরা সব স্যারকে আমরা ভাগ করে দিই যে কোন স্যার কোন কোশ্চেন নেবে। তো সেই রকম আজকে একজন স্যার আসছেন, পরপর এইভাবে স্যারেরা থাকবে। তো স্টুডেন্ট, অবশ্যই ওটা তোমরা দেখে নাও। যদি অবশ্যই ভালো লেগে থাকে তোমরা শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে? তাহলে এখন আমাদের পরবর্তী স্যারের যিনি পড়াচ্ছেন, আমাদের বিশেষজ্ঞ স্যার, গুরুকুলের অন্যতম বিশেষজ্ঞ টিচার এবং ছাত্র দরদি স্যার, তিনি আমাদের আলোচনা করছেন, সেটা তোমরা অবশ্যই শোনো। ঠিক আছে? গুরুকুল স্টাডি সেন্টার ফর টেকনিক্যাল সার্ভিস এক্সামিনেশনের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের আমি কেএমসি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যালের প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেনগুলো পড়েছিল তার থেকে আমি ডিসকাস করছি। প্রথম কোশ্চেনটা আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিউশন ওয়েল্ডিং প্রসেস? গ্যাস ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং, ব্রেজিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। দেখো, আমরা জানি ওয়েল্ডিং, ব্রেজিং আর সোল্ডারিং, তিনটে আছে। তার মধ্যে ওয়েল্ডিং আবার কিভাবে ভাগ করা যায়? ফোর্জ ওয়েল্ডিং বা প্রেসার ওয়েল্ডিং বা প্লাস্টিক ওয়েল্ডিং। আরেকটা হচ্ছে কি ফিউশন ওয়েল্ডিং বা নন প্রেসার ওয়েল্ডিং। এই যে ফোর্জ, প্রেসার বা প্লাস্টিক ওয়েল্ডিং, এর মধ্যে কি আছে? রেজিস্ট্যান্স ওয়েল্ডিং পড়ে, এছাড়া ফ্রিকশন ওয়েল্ডিং আছে, আরও কিছু কিছু ওয়েল্ডিং আছে। আর ফিউশন ওয়েল্ডিংয়ের মধ্যে কি আছে? গ্যাস ওয়েল্ডিং পড়ে, আর্ক ওয়েল্ডিং পড়ে, এগুলো পড়ে। তার মধ্যে দেখো এখানে বলেছে কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিউশন ওয়েল্ডিং। তাহলে কোনটা ফিউশন ওয়েল্ডিং নয়? এখন দেখো, গ্যাস ওয়েল্ডিং হচ্ছে গিয়ে ফিউশন ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিংও হচ্ছে গিয়ে ফিউশন ওয়েল্ডিং, তাহলে এই দুটো হবে না। এখন ব্রেজিং আর রেজিস্ট্যান্স ওয়েল্ডিং থাকলো। ব্রেজিংটা দেখো, ওয়েল্ডিং, ব্রেজিং আর সোল্ডারিং, ব্রেজিংটা একটা আলাদা ভাগ করে। অনেক সময় অনেক বইতে ব্রেজ ওয়েল্ডিং বলে বলা থাকে, কিন্তু হলেও একটা সেপারেট শ্রেণীতে পড়ছে। তাহলে ওয়েল্ডিংই যদি বলি, তাহলে ওয়েল্ডিংয়ের মধ্যে দেখো তোমার যেটা আছে ফোর্জ বা প্রেসার বা প্লাস্টিক ওয়েল্ডিং, সেটা হচ্ছে নন ফিউশন ওয়েল্ডিং। সেটার মধ্যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং পড়ছে, ফ্রিকশন ওয়েল্ডিং পড়ছে। তাহলে এখানে দেখো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং আছে, তাহলে এই দুটোর মধ্যে কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। ঠিক আছে? 2 নম্বর কি বলেছে? প্রাইমারি অবজেক্টিভ অফ ফুল অ্যানেলিং ইজ টু। এ বলেছে ইনক্রিজ টাফনেস অ্যান্ড ইল্ড পয়েন্ট। ইল্ড পয়েন্ট বাড়ে, ইনক্রিজ হয় কিসে? নর্মালাইজিংয়ে হয়। ঠিক আছে? আর কিছুটা হার্ডনেস বাড়ে, তাহলে এইটা কিছুটা বলা যেতে পারে নর্মালাইজিং। রিডিউস ডাক্টিলিটি অ্যান্ড রেজিলেন্স, এটা সেভাবে হিট ট্রিটমেন্টের সেভাবে কোনো প্রসেসের মধ্যে হচ্ছে না। আর বলেছে রিমুভ ফরেন ইমপিউরিটিস অ্যান্ড ইমপ্রুভ সারফেস ফিনিশ, এটাও সেইভাবে কোনো হিট ট্রিটমেন্টের মধ্যে পড়ছে না। ইনক্রিজ ডাক্টিলিটি অ্যান্ড মেশিনেবিলিটি, ইনক্রিজ ডাক্টিলিটি অ্যান্ড মেশিনেবিলিটি এটা নর্মালাইজিংয়ের ক্ষেত্রেও হয়, অ্যানেলিংয়ের ক্ষেত্রেও হয়।
অ্যানেলিংয়ের ক্ষেত্রেও হয়, নর্মালাইজিংয়ের ক্ষেত্রেও হয়। তাহলে এখানে যেটা বলেছে প্রাইমারি অবজেক্টিভ অফ ফুল অ্যানেলিং ইজ টু, তাহলে কী হবে, যেহেতু দুটোর ক্ষেত্রেই হয়, এখানে অ্যানেলিংয়ের কথা বলেছে, তাহলে ইনক্রিজ ডাক্টিলিটি অ্যান্ড মেশিনেবিলিটি, এটা হবে অ্যান্সার ডি। 3 নম্বরে বলেছে হার্ডনেস অফ স্টিল ইজ গ্রেটলি ইমপ্রুভড উইথ। অ্যানেলিং বলেছে, সায়ানাইডিং বলেছে, নর্মালাইজিং বলেছে, টেম্পারিং বলেছে। অ্যানেলিংয়ের ক্ষেত্রে হার্ডনেস কি হয়, রিডিউস হয়। অ্যানেলিংয়ের ক্ষেত্রে হার্ডনেস হচ্ছে রিডিউস হয়। টেম্পারিংয়ের ক্ষেত্রে কি হয়, টেম্পারিংয়ের ক্ষেত্রেও কি হয়, রিডিউস হয়। নর্মালাইজিংয়ের ক্ষেত্রে কি হয়, স্লাইটলি ইমপ্রুভ হয়। হার্ডনেস স্লাইটলি ইমপ্রুভ করে। আর সায়ানাইডিং হচ্ছে গিয়ে সারফেস হার্ডেনিং প্রসেস। এখানে কি হচ্ছে, গ্রেটলি ইমপ্রুভড কথাটা বলেছে, গ্রেটলি ইমপ্রুভড, তাহলে সায়ানাইডিং হবে অ্যান্সার বি। 4 নম্বরে বলেছে এ লিড স্ক্রু উইথ হাফ নাট ইন এ লেদ ফ্রি টু রোটেট ইন বোথ ডাইরেকশান হ্যাজ। এখানে কি কি অপশান আছে, ভি থ্রেডস, উইথওয়ার্থ থ্রেডস, বাট্রেস থ্রেডস, অ্যাকমি থ্রেডস। ভি থ্রেডসের মধ্যে কি কি পড়ছে, ভি থ্রেডস, বিএসডব্লিউ, ব্রিটিশ স্ট্যান্ডার্ড উইথওয়ার্থ যেটা, বিএসএফ, ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফাইন, বিএসপি, ব্রিটিশ স্ট্যান্ডার্ড পাইপ, এছাড়া কি আছে ইউএনএফ, ইউএনসি, এইগুলো আর কি, ইউএনসি এইগুলো। আচ্ছা, এর মধ্যে বিএসডব্লিউ যেটা উইথওয়ার্থ, যেটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড উইথওয়ার্থ, সেটা উইথওয়ার্থ থ্রেড যেটা, সেটা কত ডিগ্রি হয়, 55 ডিগ্রি, অ্যাঙ্গেলটা কত, 55 ডিগ্রি, ভি থ্রেডের একটা এ। আর কি আছে, বাট্রেস থ্রেড। বাট্রেস থ্রেডে কি হয়, এটা ভি আর স্কোয়ার থ্রেডের কম্বিনেশান, বাট্রেস। বাট্রেস কীরকম হয়, ভি থ্রেড আর স্কোয়ার থ্রেডের হচ্ছে গিয়ে কম্বিনেশন। এটার মধ্যে অ্যাঙ্গেল কত, 45 ডিগ্রি। ঠিক আছে, এটা যে কোনো একটা ডাইরেকশানে হয়, বোথ ডাইরেকশানে হয় না, কিন্তু এখানে কি বলেছে, বোথ ডাইরেকশানে বলেছে। আর লেদের লিড স্ক্রু উইথ হাফ নাট, হাফ নাট এনগেজমেন্ট কিসে হয়, স্কোয়ার থ্রেডের যে একটা আছে, অ্যাকমি থ্রেড যেটা স্কোয়ার থ্রেডের মধ্যে পড়ছে, সেটাতে অ্যাকমি থ্রেডের মাধ্যমে হয়। অ্যাকমি থ্রেডটা কীরকম, $29 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। ঠিক আছে, মডিফিকেশান অফ স্কোয়ার থ্রেড। তাহলে অ্যাকমি থ্রেডের মাধ্যমে হচ্ছে গিয়ে লিড স্ক্রু উইথ হাফ নাট ইন এ লেদ ফ্রি টু রোটেট ইন বোথ ডাইরেকশান, এটা বোথ ডাইরেকশানে রোটেট করতে পারে। তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে ডি, অ্যাকমি থ্রেডস। 5 নম্বরে বলেছে 1841 হাই স্পিড স্টিল কন্টেন্টস। 1841 মানে 18 হচ্ছে কি থাকে, 18% থাকে টাংস্টেন। 4% কি থাকে, ক্রোমিয়াম। আর 1% কি থাকে, ভ্যানাডিয়াম। তাহলে এখানে দেখো 18% নিকেল বলেছে, হবে না, এটা হবে না। 1% কোবাল্ট হবে না, 4% ক্রোমিয়াম, এটা ম্যাচ করছে। বি এর অ্যান্সারটা হবে ডি বলেছে, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে 5এরটা কী হবে, বি, অ্যান্সার বি। 6টা বলেছে আইডেন্টিফাই দ্য হার্ডেস্ট টুল মেটেরিয়াল। টুল মেটেরিয়াল কথাটা বলেছে, মেটেরিয়াল। তাহলে আমরা জানি যে ডায়মন্ড একটা মেটেরিয়াল, যেটা সবথেকে হার্ডেস্ট হয়। স্টিল আছে, সেরামিক আছে, টাংস্টেন আছে, ডায়মন্ড আছে, তাহলে এটা নিঃসন্দেহে ডায়মন্ড হবে।
7 নম্বরে বলেছে পলিথিন ইজ ভালকানাইজড রাবার বলেছে, পলিমার অফ ইথিলিন বলেছে, ইমপ্রিগনেটেড কটন বলেছে, আর সেলুলার উড বলেছে। পলিথিন আমরা জানি পলিমার অফ ইথিলিন, অ্যান্সার সি, 7-এর অ্যান্সার সি। 8-এরটা কী বলেছে? 8-এরটা বলেছে মেটেরিয়ালস আফটার কোল্ড ওয়ার্কিং আর সাবজেক্টেড টু ফলোয়িং প্রসেস টু রিলিভ স্ট্রেসেস। কোল্ড ওয়ার্কিংয়ের ফলে যে ওয়ার্ক হার্ডেনিং হয়, কোল্ড ওয়ার্কিং হলে কি হয়? ওয়ার্ক হার্ডেনিং হয়। DENING, ওয়ার্ক হার্ডেনিং যেটা হয় তার ফলে কি হয়? মেটেরিয়ালটা হার্ড হয়ে যায়, ডাক্টিলিটিটা কমে যায়। এখন সেই ডাক্টিলিটিটাকে বাড়ানোর জন্য আর হার্ডনেসটাকে কমানোর জন্য আমরা কি করি? প্রসেস অ্যানেলিং করি। তাহলে মেটেরিয়াল আফটার কোল্ড ওয়ার্কিং ইজ সাবজেক্টেড টু ফলোয়িং প্রসেস টু রিলিভ স্ট্রেস। যে স্ট্রেসগুলো হয় সেটাকে রিলিভ করার জন্য ওই যে হার্ড হয়ে যায় আর ডাক্টিলিটি কমে যায়, তাহলে স্ট্রেসগুলো রিলিভ করে হার্ডনেস কমানো হয়, ডাক্টিলিটি বাড়ানো হয়, সেটা আমরা প্রসেস অ্যানেলিং করি। তাহলে এখানে দেখো টেম্পারিং আছে, নর্মালাইজিং আছে, অ্যানেলিং আছে, হট ওয়ার্কিং আছে। তাহলে এখানে হবে প্রসেস অ্যানেলিং, তার মানে এই অ্যানেলিং উত্তর যেটা 8-এরটা কী হবে? সি হবে, অ্যান্সার সি। এখানে প্রসেস অ্যানেলিং করা হয়। নয়েরটা কী বলেছে? নয়েরটা বলেছে এ রিভার্টেড গিয়ার ট্রেন ইজ মেড অফ 4 gears হ্যাভিং সেম সার্কুলার পিচ ইন হুইচ ড্রাইভার গিয়ার হ্যাজ 45 teeth and driven gear has 30 teeth. An intermediate gear of 15 teeth is connected with the driver gear. What will be the number of teeth of other intermediate gear connected with the driven gear? দেখো রিভার্টেড গিয়ার ট্রেন যেটা, রিভার্টেড গিয়ার ট্রেনে কি হয়? এই ধরো একটা গিয়ার, এই একটা গিয়ার, এটা ধরো গিয়ার 1, এটা গিয়ার 2, এইটা ধরো গিয়ার 3, এটা গিয়ার 4। এটা 3, এটা হচ্ছে গিয়ে গিয়ার 4। তাহলে হোয়েন দ্য অ্যাক্সিস অফ ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট গিয়ার, এটা ফার্স্ট গিয়ার, এটা লাস্ট গিয়ার, হোয়েন দ্য অ্যাক্সিস of first and the last gear will coincide বা কোঅ্যাক্সিয়াল, এই দেখো কোঅ্যাক্সিয়াল হয়ে গেছে, will coincide the gear train is known as reverted gear train. তো এক্ষেত্রে কি হয়? T1, এটা টিথ সংখ্যা 1 নম্বর গিয়ারে T1 ধরলাম প্লাস T2, এটা T2 ধরলাম, ইজিক্যাল টু হচ্ছে গিয়ে T3, এটা T3 আর এটা হচ্ছে গিয়ে প্লাস T4, মানে টিথ সংখ্যা এটা প্লাস এটা ইজিক্যাল টু এটা প্লাস এটা হয়। এই হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে দেখো দেওয়া আছে T1 দেওয়া আছে 45, T2 দেওয়া আছে কত? ইন্টারমিডিয়েট গিয়ার, মানে এটা ইন্টারমিডিয়েট গিয়ার, এটা ইন্টারমিডিয়েট গিয়ার, তাহলে T2টা দেওয়া আছে ইন্টারমিডিয়েট গিয়ার দিয়ে আছে 15, তাহলে এটা 15। আরেকটা ইন্টারমিডিয়েট গিয়ার কত দেওয়া আছে? 30 টিথ,
ড্রিভিন বলেছে, তার মানে এইটা হচ্ছে গিয়ে ড্রিভিন, এটা ড্রাইভার, এটা ড্রিভিন, এই দুটো ইন্টারমিডিয়েট। তাহলে T4 হচ্ছে গিয়ে 30। তাহলে জানতে চেয়েছে কি, হোয়াট উইল বি দ্য নাম্বার অফ টিথ অফ আদার ইন্টারমিডিয়েট গিয়ার, মানে T3টা জানতে পেরেছে, এইটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, 45 প্লাস 15 ইজিক্যাল টু T3 প্লাস 30। তাহলে T3 ইজিক্যাল টু 45 প্লাস 15 মানে 60 মাইনাস 30 ইজিক্যাল টু 30। তাহলে অ্যান্সার কত হবে, বি। লাস্ট যেটা আছে সেটা কি, হোয়াট উইল বি দ্য 10 নম্বর কোয়েশ্চেন, হোয়াট উইল বি দ্য ভেলোসিটি রেশিও অফ এ ফার্স্ট সিস্টেম অফ পুলি ইফ দেয়ার আর 3 পুলিজ ইন দ্য সিস্টেম। 3টা পুলি আছে। তাহলে আমরা জানি ফার্স্ট সিস্টেম অফ পুলি ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার n। n মানে হচ্ছে গিয়ে নাম্বার অফ পুলি, n ইজিক্যাল টু নম্বর অফ পুলি। সেকেন্ড সিস্টেম অফ পুলি কি হয়, ফর্মুলা কি, ইজিক্যাল টু n হয়। আর থার্ড সিস্টেম অফ পুলি কি হয়, ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। যাই হোক, এখানে জানতে চেয়েছে ফার্স্ট সিস্টেম অফ পুলি বলেছে, ফার্স্ট সিস্টেম অফ পুলি, তাহলে ফর্মুলাটা কি হবে, 2 টু দি পাওয়ার n, তাহলে ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার, এখানে 3টে পুলি বলেছে 3, ইজিক্যাল টু 8 হবে। এখানে দেখো 3 আছে, 6 আছে, 9 আছে, নান অফ দিজ আছে, তাহলে 8 নেই, তাহলে এখানে নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, আজকে 10টা কোশ্চেন আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে আবার তোমাদের আলোচনা করব, আরও কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।